চোখের পলকে 7টা দিন চলে গেল। তানজিফ না বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আর না কিছু বলেছে। উপায়ন্তর না পেয়ে পুষ্পিতা নিজেই আবারও তানজিফকে কল করল। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। একে 3বার কল করার পরও কোনো রেসপন্স না পেয়ে এবার মনে মনে পণ করল পুষ্পিতা। এটাই লাস্ট কল। এইবার কল রিসিভ না হলে আর কখনো তানজিফের সাথে কথা বলবে না সে। তানজিফের নম্বরটা পুনরায় ডায়াল করে মোবাইল কানে ঠেকাল। প্রথমবার রিং হতেই তানজিফ রিসিভ করল। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পুষ্পিতা ঠেটা গলায় বলল, তোর সময় কিন্তু আজ রাত 10টা অবধি। এরপর যদি জানি, এরপর তোকে আর পাব না। বারবার এক কথা বলে খোঁচা দেওয়ার দরকার নেই। আমার মনে আছে বলি ঠাস করে কল কেটে দিল। পুষ্পিতা যেন বোকা বনে গেল তানজিফের এমন কর্কশ গলা শুনে। আশহাব শেখ খুঁড়িয়ে খুঁড়িয়ে সোফায় এসে বসলেন। পুষ্পিতা রসুন থেতু করে গরম করা সর্ষে তেলের বাটি টানিয়ে আশহাব শেখের সামনে দাঁড়াল। তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিলেন পায়ের কোনো জায়গাটায় ব্যথা করছে। তারপর মেঝেতেই বসে পড়ল পুষ্পিতা। আঙুলের ডগায় একটু একটু তেলে নিয়ে সেই স্থানে পরম মমতায় তেল মালিশ করতে থাকে। কিঞ্চিত আরাম আর একটু স্বস্তিবোধ হতেই চোখ বুজে রইলেন আশহাব শেখ। পুষ্পিতা নতজানু হয়ে মালিশ করছে আপনমনে। আজকাল আমার সাথে ঠিক করে কথা বলিস না কেন মা? আমার দিকে তাকাসো না। বাবার উপর কি রেগে আছিস? মাথা উঁচিয়ে আশহাব শেখের মুখপানে নেত্রপাত করল পুষ্পিতা। ভেজা আখি পল্লব, লালাভ চক্ষু জোড়ায় পানি টলমল করছে। মেয়ের মুখের দিকে নিমেষহীন তাকিয়ে রইলেন আশহাব শেখ, উত্তরের আশায়। তোমার কপালের কাটা দাগ, ডান পাশের গালের ক্ষতের চিহ্ন আর পা দেখলে আমার খুব কষ্ট হয় বাবা। আমার বাবা তো এমন ছিল না। আমার বাবার মুখে তো কোনো কাটাছেঁড়ার দাগ ছিল না। আমার বাবা তো ছিল একদম সুস্থ। মেয়ের উৎকণ্ঠা আর ব্যগ্রতা দেখে বিস্তর হাসলেন আশহাব শেখ। শুনেছিলেন মেয়ে বড় হলে নাকি মায়ের রূপ নেয়। আজ তার প্রমাণ চোখের সামনে। নিশ্চয়ই তোর বাবা হাসপাতালে বদলাবদলি হয়ে গিয়েছে। দাঁড়া, আজই ওই হাসপাতালের বিরুদ্ধে মামলা করব। এত বড় চক্রান্ত মেনে নেওয়া যায় না। আশহাব শেখের কথায় অশ্রুসিক্ত লোচনে ফিক করে হেসে দিল পুষ্পিতা। দূর থেকে বাবা মেয়ের কথা শুনে নিঃশব্দে অশ্রুপাত করছেন আফসানা হক। কলিং বেলের শব্দে নিজেকে সামলে নিলেন তিনি। চোখের পানি মুছে অগ্রসর হলেন সদর দরজার দিকে। দরজা খুলে চমকে উঠেন তিনি। এই সন্ধ্যায় পুরো পরিবার নিয়ে হাজির সুমনা এহমাদ। আফসানা হকের কপালে চিন্তার বলিরেখা ভাসমান। এই সন্ধ্যায় তোরা কেন? এই সন্ধ্যায় না বলে এসেছি বলে বাসায় ঢুকতে দিবি না? তাজওয়ার নৌসাদের থমথমে মুখ দেখে আর কথা বাড়ালেন না আফসানা হক। আরে নৌসাদ ভাই যে! আশহাব শেখ উঠতে চাইলেন, কিন্তু পায়ের জন্য দাঁড়াতে পারলেন না। ট্রেতে সাজানো চায়ের কাপে থাকা চা ঠান্ডা হয়েছে অনেকক্ষণ। থমথমে মুখে আশহাব শেখের মুখোমুখি বসে আছে তাজওয়ার নৌসাদ। উনার পাশে সুমনা এহমাদ। এক কোনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তানজিফ। তাজওয়ার নৌসাদ আমতা আমতা করছে, কিছু বলতে গিয়েও পারছে না। পুষ্পিতা সোফার এক কোণে দাঁড়িয়ে আছে। আর একটু পরপর তানজিফের বিধ্বস্ত চেহারার দিকে দৃষ্টিপাত করছে। আশহাব শেখ তাদের মতিগতি কিছুই বুঝতে পারছেন না। চা যে ঠান্ডা হয়ে গেল। আশহাব শেখের কথায় যেন একটু বল পেলেন তাজওয়ার নৌসাদ। জিহ্বা দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে নিলেন। চোখ জোড়া বন্ধ করে বলল, আপনার মেয়েটাকে আমায় দিবেন? ঘটনা বুঝতে পেরে ড্রয়িং রুম থেকে নিঃশব্দে প্রস্থান করে পুষ্পিতা। আকস্মিক প্রস্তাবে আশহাব শেখ থতমত খেয়ে গেলেন। প্রস্তাব বুঝেও যেন বুঝলেন না তিনি।
বুঝলাম না, কি বললেন আপনি? আপনার মেয়েটাকে আমি আমার ছেলের বউ হিসেবে চাইছি। দিবেন? 7 দিন আগে। 7 সকালে পেপার পড়ছেন তাজওয়ার নৌশাদ। দেশের অবস্থা তেমন একটা ভালো না। তানজিফ উনার পায়ের কাছে এসে বসল। গায়ে সেন্ডো গেঞ্জি আর 3/4 প্যান্ট, এলোমেলো চুল আর ঘুম জড়ানো চোখ। দেখেই বোঝা যাচ্ছে ঘুমের রেশ এখনো কাটেনি। এত সকালে ছেলেকে জাগতে দেখে ভূত দেখার মতো চমকে উঠেন তিনি। তানজিফ ঢুলতে ঢুলতে ঘুমো ঘুমো গলায় বলল, আমি বিয়ে করব। স্তম্ভিত, হতবাক তাজওয়ার নৌশাদ। হাত থেকে পেপার পড়ে গেল উনার। ছেলের এমন আজগুবি কথা হজম হচ্ছে না উনার। বাবা, তোমার ঘুম এখনো কাটে নাই। যাও আর একটু ঘুমিয়ে এসো। ঘুমের ঘুরে কি বলতে কি বলে ফেলছ নিজেও জানো না। আমি বিয়ে করব আব্বু। মেঝে থেকে পেপার খানা তুললেন তাজওয়ার নৌশাদ। ছেলের দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে স্থান ত্যাগ করলেন তিনি। সারাদিনে তাজওয়ার নৌশাদের সাথে দেখা হয়নি তানজিফের। অনেকবার কলও করেছে, কিন্তু তিনি কল কেটে দিয়েছেন। সারাদিন অস্বস্তিতে কেটেছে তার। চিন্তায় গলা দিয়ে খাবারও নামেনি। রাতে যখন তাজওয়ার নৌশাদ বাড়ি ফিরে তানজিফ অপেক্ষায় থাকে আবারও বিয়ের কথাটা বলার জন্য। অতঃপর খাবার টেবিলে সেই সুযোগটা আসে। পুনরায় বিয়ের কথা বলতে আতকে ওঠেন সুমনা এহমাদ। ত্রাসিত, ভয়চকিত মুখে কিছু উচ্চারণ করার আগেই তাজওয়ার নৌশাদ থমথমে, গম্ভীর কণ্ঠে বলেন, বিয়ে করলে খাওয়াবি কি? তোর ইনকাম সোর্স কি? তানজিফ নতজানু হয়ে বলল, আমাদের বাসায় কি একজন বাড়তি খাওয়ার মতো রান্না করা হয় না? নাকি একজন খেলে সবকিছু ধ্বংস হয়ে যাবে? লোকমা মুখে দিতে গিয়েও দিলেন না তিনি। ছেলের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। একজনকে খাওয়ানোর সামর্থ্য আমার আছে, কিন্তু কোনো বাবা কি চাইবে কোনো বেকার ছেলের তার মেয়ে বিয়ে দিতে? সব বাবা মাই একজন প্রতিষ্ঠিত ছেলে খুঁজে। আমি কি কখনো ইনকাম করব না? ছেলে হয়ে জন্ম নিয়েছিস, ইনকাম অবশ্যই করবি। তাহলে? তাহলে কিছু না, মাস্টার্স কমপ্লিট কর। হয় চাকরি করবি, না হয় আমার ব্যবসা সামলাবি। তখন বিয়ের কথা ভাবা যাবে। থমথমে মুখে টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় তানজিফ। সুমনা এহমাদ ছেলেকে টেনে জোর করে বসানোর চেষ্টা করলেন। তানজিফ মায়ের হাত ছাড়িয়ে ভারী গলায় বলল, বাবা মায়ের একটাই দোষ, ছেলে মেয়ে যখন বিয়ে করতে চায় তখন চাকরি বাকরির অজুহাতে নিষেধ করে। এরপর ছেলের পিছু পিছু ঘুরে বিয়ে করানোর জন্য। আমি আমার মনোবাসনা কেবল ব্যক্ত করেছি তোমার নিকট, বাকিটা তোমার ইচ্ছে। জীবনের এত বড় সিদ্ধান্তে তোমার মতের বিরুদ্ধে কিছুই করব না আমি। তবে এতটুকু বলতে পারি, 6 দিনের মধ্যে যদি বিয়ে সংক্রান্ত কিছু না আগায় আর কখনো আমাকে বিয়ের কথা বলো না। করুণ, বিষাদভারাতুর চোখে মায়ের পানে চাহনি নিক্ষেপ করল। মনে প্রাণে যাকে চাই তাকে পাওয়ার একটা সুযোগ আমি পেয়েছি। তাকেই যদি বিয়ে করতে না পারি, পরবর্তীতে অন্য কারো সাথে ঘর বাঁধার কোনো ইচ্ছে নেই আমার। হয় আমার তাকে চাই, নয়তো কাউকে নয়। 7 দিনের মধ্যে 4 দিন চলে গেল। তাজওয়ার নৌশাদের মতের কোনো পরিবর্তন নেই। নিজের সিদ্ধান্তে অনড় তিনি। সকালে নাস্তার টেবিলে তানজিফকে না দেখে সুমনা এহমাদ ধীর পায়ে তানজিফের রুমের দিকে এগিয়ে গেলেন। তানজিফ মেঝেতে বসে আছে, খাটে পিঠ ঠেকিয়ে। চক্ষু জোড়া বন্ধ তার। সুমনা এহমাদ তানজিফের কাঁধে হাত রাখতেই কেঁপে উঠল তার শরীর। চক্ষু মেলে সুমনা এহমাদকে দেখে ফিচেল হাসল। তপ্ত শ্বাস ফেলেন সুমনা এহমাদ। নাস্তা করবি চল, তিতির আর তোর বাবা অপেক্ষা করছে। খাবো না আম্মু, তোমরা খেয়ে নাও।
সামান্য বিষয় নিয়ে রাগ করে না বাপ। তোমাদের কাছে সামান্য ব্যাপার হলেও আমার কাছে না। আমার বুকে যে ঝড়ের তাণ্ডব চলছে, কেউ টের পাচ্ছে না। তবে 3 দিন পরে আমাকে আর কখনো তোমরা বিয়ের জন্য জোর করতে পারবে না। আমার অনুরোধ রইল। মেয়েটার কি বিয়ে ঠিক হয়েছে? বিষাদভরা চোখে সুমনা এহমাদের পানে চাইল তানজিফ। মেয়েটা পুষ্পিতা মা। 7 দিনের শেষ দিন আজ। গত 3 দিন মুখে কিছু তুলেনি তানজিফ। সুমনা এহমাদ ছেলের মুখের দিকে তাকাতে পারছেন না। তিনি পড়েছেন গ্যারাকলে। ভরদুপুরে তিনি জরুরি তলব করলেন তাজওয়ার নৌসাদকে। বিপদ ভেবে অফিসের জরুরি কাজ ফেলে বাসায় ছুটে এসেছেন তাজওয়ার নৌসাদ। ব্যতিব্যস্ত হয়ে বাসায় প্রবেশ করতে সুমনা এহমাদের প্রশ্নের তোপে পড়েন তিনি। আমায় যখন বিয়ে করেছিলে তখন কি করতে তুমি তাজওয়ার? বহু বছর পরে স্ত্রীর মুখে নাম শুনে আঁতকে ওঠেন তাজওয়ার নৌসাদ। তানজিফ জন্ম নেওয়ার পর সুমনা এহমাদ কখনো স্বামীর নাম ধরে ডাকেননি। তাজওয়ার নৌসাদ স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন অপলক। কি করতে তুমি? আজকের মতো তোমার অবস্থান ছিল? আজ হঠাৎ এসব কথা বলছো কেন? ভালো করেই বুঝতে পারছো কেন বলছি। তোমরা যেমন ভাবছ বিষয়টা এত সোজা না। একে ছেলেটার পড়াশোনা শেষ হয়নি, না ছোটখাটো কোনো কাজ করে। কে মেয়ে বিয়ে দিতে চাইবে বলো? তুমি বিয়ে দিবে তিতিরকে এমন একটা ছেলের সাথে? মেয়েটা পুষ্পিতা। স্তম্ভিত তাজওয়ার নৌসাদ। হতভম্ব হয়ে গেলেন তিনি মুহূর্তেই। উষ্ম শ্বাস ফেলেন। তাহলে তো হলেই। তোমার ছেলে আগে কিছু একটা করুক, তারপর আমি যাব আশাব ভাইয়ের কাছে উনার মেয়ের হাত চাইতে। তোমার কি মনে হয় তারা ততদিন মেয়ে রেখে দিবে? আমি কোনো মুখে যাব? যে মুখে আমার হাত চাইতে গিয়েছিলে সেই মুখে। থমথমে বিরস মুখ আশাব শেখের। বড্ড দ্বিধায় পড়ে গেলেন। সহসা এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। চিন্তানিমগ্ন, উদ্বিগ্ন হয়ে মেঝের দিকে চেয়ে রইলেন নিমেষহীন। আফসানা আর আমার এমন একটা সুপ্ত মনোবাসনা ছিল আরও আগে থেকেই। আপনাদের দুজনের কাছে বলার সাহস হয়নি। আমার ছেলেটা আপনার মেয়েকে চেয়েছে, ফিরিয়ে দিবেন না দুলাভাই? সুমনা এহমাদের কথায় মনে মনে একটু সাহস পেলেন আফসানা হক। তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ছেলেটা কেমন ছোটাছুটি করেছে তা একটু হলেও দেখেছ। সেই দিকগুলো বিবেচনা সিদ্ধান্ত নিও। আর কিছু বলবো না। স্ত্রীর দিকে তাকালেন আশাব শেখ। দৈবাত পুষ্পিতার সেদিনের বলা কথাগুলো মস্তিষ্কে কড়া নাড়ল। চোখ বুজে সমীকরণ মিলাতে লাগলেন। আকস্মিক জহুরির চোখে পর্যবেক্ষণ করতে লাগল তানজিফকে। আশাব শেখের এমন চাহনি দেখে কিছুটা ভরকে গেল সে। তোমাদের দুজনের মাঝে কি কোনো প্রেমের সম্পর্ক আছে তানজিফ? চকিত হয় তানজিফ। নতজানু হয়ে জবাব দিল, না। পুষ্পিতা বরাবরই আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কেন? অন্য কোথাও সম্পর্ক ছিল? কি উত্তর দিবে ভেবে পেল না তানজিফ। সত্য বলল বাবা স্নেহ থেকে বঞ্চিত হবে পুষ্পিতা। আশাব শেখ মুখ ফিরিয়ে নিবেন সারা জীবনের জন্য। বাবা আর মেয়ের মাঝে তৈরি হবে অদৃশ্য দেয়াল, যা তানজিফ কখনো চায় না। মনে মনে উত্তর তৈরি করতে ব্যস্ত সে। উত্তর দিচ্ছ না কেন তানজিফ? পুষ্পি কি অন্য কারো সাথে প্রণয় জড়িয়েছিল? তানজিফ মাথা নুয়ে কম্পমান গলায় জবাব দিল, না। তাহলে তোমায় প্রত্যাখ্যান কেন করেছিল? প্রত্যাখ্যান করার কারণ তো থাকবে। শুকনো ঠোঁট জোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল তানজিফ। মনে মনে তৈরি রাখা উত্তরটা ঠোঁট গলিয়ে বেরিয়ে এলো। আপনি জানলে কষ্ট পাবেন তাই। আপনাকে কষ্ট দিয়ে ও কিছু করতে চায়নি। যা হবে আপনার অনুমতি নিয়ে।
থমথমে আনন্দ জুড়ে প্রস্ফুটিত হল বিস্তীর্ণ হাসি। সেই হাসিতে আছে সন্তুষ্টি আর পরিতৃপ্তি। ঠোঁটের হাসিটা আরও চওড়া করে আসহাব শেখ তাজওয়ার নৌসাদকে প্রশ্ন করলেন, নৌসাদ ভাই, আপনি বিয়ের প্রস্তাব কি ছেলের পাগলামি দেখে নিয়ে এসেছেন, নাকি আপনি চান এমনটা হোক? মানুষ বরাবরই চায় ভালো কোনো পরিবারের সাথে আত্মীয়তা করার জন্য। আমার ছেলেটা কিন্তু এখনো বেকার ভাই। ছেলে মেয়ে দুইজনে একসাথে মাস্টার্স কমপ্লিট করুক, আমিও নিশ্চিন্ত থাকি আমার মেয়েটা একটা ভালো পরিবার পাবে। আমি কিন্তু তোর কথা রেখেছি। তোর বেঁধে দেওয়া সময়ের আগেই হাজির হয়েছি পরিবার নিয়ে। দুকদম এগিয়ে দুজনের মধ্যকার দূরত্ব আরও একটু কমিয়ে নিল তানজিফ। বেকুল, কাতর, ব্যগ্র স্বরে পুনরায় কণ্ঠনালী দিয়ে উচ্চারিত করল, পুষ্পিতা, করবি তো আমায় বিয়ে? হবি তো সারা জীবনের জন্য আমার? সর্বাঙ্গ কেঁপে উঠল পুষ্পিতার। কাতর স্বরে বলা এক একটা নিগদের ঝংকার বিদ্যুতের ন্যায় প্রবাহিত হল কায়া জুড়ে। সহসা পুষ্পিতার চোখের পাতা ভেদ করে বাড়িবিন্দু গাল ছুঁয়ে দিল নিবিড়ভাবে। অতি সন্তর্পণে সেই পানি মুছে নিল পুষ্পিতা। কম্পান্বিত স্বরে থেমে থেমে বলল, আমাদের বিয়ে হয়ে গেলে কখনো তোর বিবেক তোকে প্রশ্নবিদ্ধ করবে না তোর বউ অন্য কাউকে ভালোবাসত? করুক, বিবেক প্রশ্ন করলে আবার বিবেক উত্তর খুঁজে বের করবে। আমি শুধু জানি, যাকে আপন করে চেয়েছি তাকে পাওয়ার জন্য আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে। সেই সুযোগকে আমার কাজে লাগাতে হবে। নিস্তব্ধতায় আচ্ছাদিত হয়ে আশপাশ। তোর কাছে আমার একটা প্রশ্ন আছে। কি? কখনো তোর ভালোবাসা তোর কাছে ফিরে এলে কি করবি? ছেড়ে যাবি আমাকে? ফিচেল হাসল পুষ্পিতা। তানজিফের দিকে মুখ করে দাঁড়াল। আমার চোখের দিকে তাকা। অপ্রত্যাশিত অনুমতি পেয়ে পুষ্পিতার চোখের দিকে অপলক, অনিমেষ তাকিয়ে রইল তানজিফ। কিছু বুঝলি? নিরুত্তর তানজিফ। চোখ জোড়ায় তখনও দৃষ্টি নিবন্ধ। আমি কিন্তু তোর চোখে অনেক কিছু দেখতে পাচ্ছি। তোর চোখের ভাষা কিন্তু আমার কাছে স্পষ্ট। বাদ দে সেসব কথা। মায়ান কখনো আমার পায়ে এসে পড়ে থাকলেও আমি কখনো ওর কাছে ফিরব না। কখনো সখনো মানুষের কথার আঘাত তরবারির আঘাতের চেয়েও গভীর হয়। ব্যথা বেদনা ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে। বেখাপ্পায় মুখনিসৃত বচন দূরত্ব সৃষ্টি করে। আর জেনে বুঝে কিছু বললে তো ক্ষমার অযোগ্যতা। মায়ান তার আর আমার মাঝে দূরত্বের যে উঁচু দেয়াল তৈরি করেছে তা দুর্ভেদ্য। যতদিন যাচ্ছে সেই দেয়াল তত দৃঢ় আর মজবুত হচ্ছে। যতই ভালোবাসার আমর্ষ দেওয়া হোক না কেন, যতই স্পর্শানুভূতি প্রভাবিত করুক না কেন, এই দেয়াল ভাঙবে না। স্বয়ং মায়ানও অপারগ সেই দেয়াল ভেদ করতে। দুজনের মধ্যকার দূরত্ব ঘুচবে না আজীবন। একনাগারে কথাগুলো বলে উষ্ণ শ্বাস ফেলে পুষ্পিতা ঢুক গিলে গলায় ভিজিয়ে নিল। বিবর্ণ হেসে পুনরায় বলল, বিয়েটা কিন্তু ইদানিং এর মাঝে হতে হবে। তুই প্রতিষ্ঠিত হওয়ার পর আমি তোকে বিয়ে করব না। আমি একটা বেকার ছেলের হাত ধরতে চাই দৃঢ়ভাবে। সবাইকে কিভাবে ম্যানেজ করবি তুই জানিস। আমাকে এভাবে বাঘের মুখে ফেলিস না। এমনিতে বহু কষ্টে বেঁচে ফিরেছি। কষ্ট করে কিছু অর্জন করলে তার গুরুত্ব থাকে আজন্ম। একজনের সাথে জেদ করে বিয়ে করছি সামায়ে। সারা জীবন আমার সাথে থাকতে পারবি? আমার জেদটা ভালোবাসায় বদলে নিস। মেহমানে গিজগিজ করছে পুরো বাসা। মরিচ বাতির ঝলকানিতে ঝকমক করছে বাহির। আসহাব শেখ অসুস্থ শরীর নিয়ে দৌড়াদৌড়ি করছেন। বিশ্রাম নেওয়ার ফুসরত পাচ্ছে না একটু। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। এক সপ্তাহের বিয়ের আয়োজন করা চারটিখানি কথা না। ছেলেটাকে হাজার বলেও বুঝাতে পারেনি কেউ। জেদ ধরে বসেছিল। তিনিও মনে মনে পণ করেছেন,
নাতি নাতনি হলে তিনিও এভাবে ছেলেটাকে নাকানিচু বানি খাওয়াবেন। তখন বুঝবে কেমন মজা, ভেবেই হেসে ফেলেন তিনি। খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্যাটারিংয়ের দিকটায় গেলেন। একটু বাদে তানজিফ এসে হাজির হবে বরবেশে। বউ সেজে খাটে মধ্যমনি হয়ে বসে আছে পুষ্পিতা। ভারী সাজে অস্বস্তি হচ্ছে তার। নতুন এক অনুভূতির বর্ষণ হচ্ছে অন্তদেশে, সেই সাথে হচ্ছে জ্বলন। মিশ্র অনুভূতিতে সিক্ত সে। গাড়ির হর্ন শুনে রুমের উপস্থিত সবাই দৌড়ে চলে গেল বর দেখার জন্য। গুটি গুটি পায়ে পুষ্পিতা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল অপলক। আজকের এই সাজটা আপনার জন্য হতে পারত মায়ান, তবে আপনি তার যোগ্য না। আমি সেজেছি সেই মানুষটার জন্য সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যে আমাকে চায়। কয়েক মুহূর্ত পর হতে আমি শুধু মিসেস তানজিফ নৌশাদ। আমি ছেলেটাকে ভালোবাসতে চাই, ছেলেটার অনুভূতির বর্ষণে ভিজতে চাই, মিশে যেতে চাই ঘনিষ্ঠভাবে। মানুষের চাওয়া যদি পবিত্র হয় তা অবশ্যই পূর্ণতা পায়। জারিনের অপ্রত্যাশিত কথায় কেঁপে ওঠে পুষ্পিতা। জারিন পুষ্পিতার দু কাঁধে হাত রেখে আরশির দিকে ইশারা করল। আজকের সাজটা তোর তানজিফের জন্য। ছেলেটার এতদিনের করা সকল পাগলামি একটু পরেই পূর্ণতায় রূপ নিবে। জারিন, আমি কি স্বার্থপরের মতো কোনো কাজ করছি? নিজের সুখের জন্য সবাই স্বার্থপর, একটু ভালো থাকার জন্য এত কিছু। তবে তানজিফকে একটু ভালোবাসিস। পুষ্পিতা পিছন ফিরে জারিনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। তোর সকল মোনাজাতে আমায় একটুখানি রাখিস। অভিশপ্ত অতীত ভুলে আমি যেন ছেলেটার আবেগ অনুভূতির মূল্য দিতে পারি। জারিন পুষ্পিতার থুতনিতে হাত ঠেকিয়ে কপালে চুমু দিল। পারবি। নতজানু পুষ্পিতা। পাতলা পর্দার অপর পাশে তানজিফ। কাজী সাহেব তাগাদা দিচ্ছেন কবুল বলার জন্য। কণ্ঠনালী কাঁপছে পুষ্পিতা। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না কিছুতেই। দম ফাটা চিৎকার দিতে ইচ্ছে করছে তার। আজকের পর সে এই বাসার মেহমান। চোখের কোণে পানি জমছে একটু একটু করে। কাজী সাহেব আবারও বললেন কবুল বলার জন্য। পুষ্পিতা চুপ রইল। জারিন ফিসফিসিয়ে বলল, বলছিস না কেন? সবাই অপেক্ষা করছে। পুষ্পিতা চোখ বুজে এক নিঃশ্বাসে 3 বার কবুল বলে। তানজিফ স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। বিয়ে পড়ানো শেষে মাঝের পর্দা সরানো হল। ভেজা আখি পল্লবে পুষ্পিতা চাইল তানজিফের দিকে। তানজিফের আখি জোড়া তার মাঝেই নিবন্ধ। তানজিফের চোখে চোখ রেখে পুষ্পিতা মনে মনে আওড়াল, কবুল বলে আজ থেকে আপাদমস্তকে আমি শুধু তোর। কাশির শব্দে ধ্যানভগ্ন হয় দুজনার। দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে চাইল পুষ্পিতা। তবে তখনও চাহনি স্থির ছিল তানজিফের। জারিন রোগর গলায় বলল, আশেপাশে নজর দে ভাই, বড়রা উপস্থিত এখানে। এমন বেহায়াপনা করলে হয় নাকি? বাসরঘরে বউকে মনপ্রাণ ভরে দেখিস। বিদায় বেলা। আশহাব শেখের বুকের সাথে লেপ্টে আছে পুষ্পিতা। আজকের পর বাবাকে আর চোখের সামনে রোজ দেখবে না, আর না তাকে সময়ে অসময়ে মা বলে ডাকবে। কলিজা ফেটে যাচ্ছে তার। আশহাব শেখ বুক থেকে ছাড়াতে গেলে পিঠ খামচে ধরে পুষ্পিতা। উল্টো হাতে চোখ মুছেন তিনি। এক হাতে মেয়েকে বুকে আগলে ধরে অন্য হাতে তাজওয়ার নৌশাদের একটা হাত ধরলেন। ভাঙা ভাঙা গলায় বললেন, আমার মেয়েটাকে আগলে রাখবেন ভাই। আমার বুকের মানিক আপনার হাতে তুলে দিলাম। অদূরে আঁচল চেপে নিঃশব্দে কাঁদছেন আফসানা হক। মেয়ের সামনে যাওয়ার সাহসটুকু নেই। এটাওটা বলে সান্ত্বনা দিয়েও বুঝো মানাতে পারছেন না সুমনা এহমাদ। এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন তিনি। কপাল কুঁচকে বিরক্তির বললেন,
তুই এমনভাবে কাঁদছিস যেন মেয়েকে নিয়ে গিয়ে আমি বেচে দিব। চোখ রাঙানি দিলেন আফসানা হক। ধীর পায়ে মেয়ের সামনে গিয়ে দাঁড়ালেন আফসানা হক। চক্ষু জোড়া লাল, কান্নার রেখা স্পষ্ট। পুষ্পিতা ফুপিয়ে উঠে মায়ের বুকটা আঁকড়ে ধরল। বুক ফাটা আর্তনাদ করে উঠলেন তিনি। অশ্রুসিক্ত চক্ষু জোড়া ফারদিনকে খুঁজতে ব্যস্ত পুষ্পিতা। এদিক ওদিক তাকিয়ে ভাইকে খুঁজল কিন্তু হদিস পেল না। একটু নির্জন স্থানে গিয়ে হেঁচকি তুলে কাঁদছে ফারদিন। বোনের জন্য মন কেমন করছিল তার, কিন্তু সবার সামনে কাঁদতে তার কেমন লজ্জা করছিল। আকস্মিক কারো ছোঁয়ায় কেঁপে উঠল সে। তিতির তার দিকে ভ্রুকুটি করে তাকিয়ে আছে। ফারদিন তড়িঘড়ি করে ব্যতিব্যস্ত হয়ে চোখ মুছে নিল। তিতির সরল মনে প্রশ্ন করল, তোমার বিয়ে হয়ে গেলেও কি তুমি এভাবে কাঁদবে? তানজিফের রুমটায় পুষ্পিতা বসে আছে। ঘণ্টা পেরোতে চলল। বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেল তার। দরজা খোলার আওয়াজ পেয়ে নড়েচড়ে বসল সে। তানজিফ তার সম্মুখে এসে বসল। তানজিফ তার দিকে হাত বাড়াতেই নিজেকে গুটিয়ে নিল পুষ্পিতা। স্মিত হাসল সে। পুষ্পিতা মেহেদি রাঙা দুটো নিজের হাতের মুঠোয় নিল। তালুর মধ্যে তানজিফ নামের গাঢ় রং। দৈবাত তানজিফ পুষ্পিতার মেহেদি রাঙা হাতে নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ দিল। কেঁপে উঠল পুষ্পিতা। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। কেঁদে উঠল তানজিফ। পুষ্পিতা যেন স্তব্ধ, বিমূঢ় হয়ে আকস্মিক কাণ্ডে আহাম্মকের ন্যায় তাকিয়ে রইল অপলক। তুই কবুল বলার সাথে সাথে আমার ইচ্ছে করছিল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরি। পুষ্পিতার হাত দুটো ছেড়ে একটু দূরে সরে এলো। জানি তোর মনের কোথাও আমি নেই। যেদিন আমি তোর মনের উপর আধিপত্য বিস্তার করতে পারব সেদিন আমি তোকে ছুঁয়ে দিব নিবিড়ভাবে। সকল দূরত্ব মিটিয়ে নিব। তোর সর্বাঙ্গে থাকবে আমার বিচরণ। ছুঁয়ে দিব আমি, আর কল্পনায় থাকবে অন্য কেউ। আমি তা সহ্য করতে পারব না। অপেক্ষায় রইলাম। মাথায় তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো পুষ্পিতা। চেহারায় ফুটে উঠেছে স্নিগ্ধতা। আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাঁধছিল তানজিফ। পুষ্পিতাকে দেখে বিস্তীর্ণ হাসল সে। পুষ্পিতা তানজিফের সামনে এসে দাঁড়ায়। তানজিফ ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, কি? তানজিফের টাই বেঁধে দিতে দিতে নতজানু হয়ে কোমল গলায় জিজ্ঞেস করল, ফিরবি কখন? পুষ্পিতার ব্যস্ত, পিটপিট করতে থাকা চক্ষু জোড়ার পানে নিমেষহীন তাকিয়ে রইল তানজিফ। শরীরের দূরত্ব একটু একটু কমছে। মনের দিক থেকে দূরত্ব কতটুকু কমেছে তা জানা নেই তার। আগে ব্যাংকে যাব, টাকা তুলব, তারপর যাব মালামাল কেনার জন্য। সেগুলো শোরুমে রেখে তারপর আসব বাসায়। রাত 10টা বাজতে পারে। টাই বাঁধা হয়ে গেলে পুষ্পিতা আলমারির গোপন ড্রয়ার থেকে গয়নার বাক্স বের করে। গয়নার বাক্সগুলো তানজিফের হাতে দিল সে। তোর প্রতিষ্ঠিত হওয়ার যুদ্ধে আমিও সঙ্গী হতে চাই। বাক্স হাতে নিল সে। খুলে দেখল কি কি আছে। অতঃপর সেগুলো বিছানার উপর রেখে পুষ্পিতার একটা হাত আলতো করে নিজের মুঠোবন্দি করল। হাতের উল্টো পিঠে শুষ্ক ঠোঁট জোড়া ছুঁয়ে দিল কোমলভাবে। এই যে হাতের মালিক, আমার হাতটা সারা জীবনের জন্য ধরেছে শক্তপোক্ত করে, অটল আর দৃঢ়ভাবে। এটাই ঢের। এটাই আমার অনেক বড় সাপোর্ট। আর কিছু লাগবে না। মানুষটা আমার পাশে থাকুক শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমার আর কোনো চাওয়া নেই। রাখো না আপাতত। তোর একটু হেল্প হবে। পুষ্পিতার নাক টেনে দু কাঁধে হাত রাখে তানজিফ। না ম্যাম, লাগবে না। যদি কখনো লাগে তখন বলবো। তৎপরে পুষ্পিতাকে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। কাঁধে থুতনি ঠেকিয়ে দুহাতের আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে দুহাত মুঠোবন্দি করে নিল পুনরায়। আরশিতে থাকা মেয়েটাকে দেখতে পাচ্ছিস? সে আমার মনের রানী। দোয়া কর
মনের রানীকে যেন বাস্তবেও রানীর মতো সোনা গয়না দিয়ে মুড়িয়ে রাখতে পারি। বহুদিনের সাধনা সে আমার। কপালের একপাশে দীর্ঘ চুম্বন করে স্থান ত্যাগ করে দ্রুত। নিজের প্রতিবিম্বকে দেখতে ব্যস্ত পুষ্পিতা। লালাভ চোখ জোড়ায় পানি টইটুম্বর। উন্মুক্ত পাপড়িদয় পানির ভার সইতে না পেরে মিলিত হতেই গাল আলিঙ্গন করল বাড়ি বিন্দু। বুক ভেঙে আসছে তার। আঙুল দিয়ে নিজের প্রতিবিম্বকে স্পর্শ করল সে। ভালোবাসার সমীকরণ মিলাতে তুই বড্ড আনাড়ি পুষ্পিতা। পাগলাটে ছেলেটার ভালোবাসা আগে উপলব্ধি করতে পারলে আজ এভাবে দগ্ধ হতি না প্রণয়ের দহনে। তুই পড়তি না। সুখের জোয়ারে ভাসতে গিয়েও পারছিস না তুই। কোথাও কিছু একটা নেই। কিছু একটার শূন্যতা অন্তর্দেশে। ক্লান্ত, অবিশ্রান্ত তানজিফ। ক্লান্তিতে মুদে আসছে চোখ জোড়া। হাত থেকে ঘড়িটা খুলতে খুলতে বিছানার দিকে নজর বুলাল। ছটফট করছে পুষ্পিতা। বালিশ একবার মাথার উপর দিচ্ছে তো আরেকবার মাথার নিচে। কোনো মতে স্বস্তি পাচ্ছে না। তানজিফ ডাকল তাকে। পুষ্পিতা। পুষ্পিতা ভারী গলায় জবাব দিল, হুম। কিছু হয়েছে তোর? খানিক চুপ থেকে উত্তর দিল, না। বিশ্বাস হল না তানজিফের। পুষ্পিতার দিকে চেয়ে রইল অপলক। শরীরে ধুলোবালি গিজগিজ করছে বলে কাছেও যেতে পারছে না। তপ্ত শ্বাস ফেলে ওয়াশরুমের দিকে চলে গেল। লম্বা একটা শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে খাটে এসে বসল তানজিফ। কয়েকবার ডাকল সে পুষ্পিতাকে। কোনো সারা শব্দ পেয়ে পুষ্পিতার গা স্পর্শ করল। দৈবাত পুষ্পিতা ফুপিয়ে উঠে তানজিফের কোমর জড়িয়ে ধরল। হতবিহব্বল হয়ে গেল তানজিফ। পুষ্পিতা জড়িয়ে ধরায় শরীর জুড়ে শিহরণ বয়ে গেল তার। ফাঁকা ঢুক গিলে পুষ্পিতার মাথায় আদরের সহিত হাত বুলিয়ে দিতে লাগে। কি হয়েছে না বললে বুঝবে কিভাবে? কান্নার প্রভাবে কেঁপে কেঁপে উঠছে পুষ্পিতার শরীর। জোর করে টেনে পুষ্পিতার মাথা উপরে তুলে তানজিফ। ভেজা নেত্রচ্ছদ ফলে আছে। কপালের ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে সারা মুখ জুড়ে। নাকের ডগা লাল। বাদে বাদে নাক টানছে সে। এলোমেলো সেই চুল পরম যত্নে কানের পিছনে গুজে দিল তানজিফ। মুখটা হাতের আজলায় নিয়ে আহ্লাদি স্বরে শুধাল, কাঁদছিস কেন? আরও একটু আহ্লাদ পেতেই পুষ্পিতার কান্না মাত্রা বাড়ল যেন। মাথা ব্যথা করছে। গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিয়ে পুনরায় তানজিফ বলল, তাই বলে বাচ্চাদের মতো কাঁদবি? আর সহ্য করতে পারছি না। উষ্ম শ্বাস ফেলে তানজিফ। দিনে কান্না করেছিলি কেন? দৃষ্টি নত করে ফেলে পুষ্পিতা। জবাব দিল না সে। গত 3টা মাস এক ছাদের নিচে থাকার পর তোর অনেক অভ্যাস বদ অভ্যাস সম্পর্কে অবগত হয়েছি আমি। কাঁদলে তোর মাথা করে। অনবরত কান্নার ফলে এখন তা অসহনীয় হয়ে উঠেছে। আচ্ছা বাদ দে। আম্মুকে বলেছিলি বা ঔষধ খেয়েছিস? এপাশ ওপাশ মাথা দুলিয়ে জবাব দিল, না। তানজিফ ভ্রু যুগল কুঁচকে প্রশ্ন করল, কেন? সারাদিন বা সন্ধ্যায় এত ব্যথা ছিল না। রুমে আসার পর বেড়েছে। আমার বুকে মাথা রাখবি? আমি তোর মাথায় হাত বুলিয়ে দিব। দেখবি ঘুম চলে আসবে। তানজিফের মুখপানে চেয়ে রয়ে পুষ্পিতা। কোনো প্রকার জবাব ছাড়া। পুষ্পিতা জবাব না দেওয়াতে ফিচেল হাসল সে। থাক তবে। বুকে মাথা রাখতে হবে না। তুই তোর বালিশে গিয়ে শুয়ে পড়। আমি মুভটা নিয়ে আসি আর লাইট অফ করে আসি। আলোতে ঘুম আসবে না তোর। লাইট অফ করে ড্রিম লাইট অন করে সে। বিছানায় আধশোয়া হয়ে বসতেই একটু স্বস্তি পাওয়ার লোভে তানজিফের বুকের এক প্রকার ঝাঁপিয়ে পড়ে পুষ্পিতা। তানজিফকে কোনো কিছু ভাবার ফুরসত দিল না। চোখ বুজে বলল, আমি ঘুমাবো, ডাকবি না একদম।
আঙুলের ডগায় একটু মুভ নিয়ে পুরো কপালে মালিশ করে দিতে লাগল সযত্নে। মুভ দেওয়া শেষ হলে চুলে বিলি কেটে দিল। ধীরে ধীরে নিঃশ্বাস ভারী হতেই বুঝতে পারল পুষ্পিতা ঘুমিয়ে পড়েছে। তবুও চুলের ভাঁজ হতে হাত সরাল না তানজিফ। দগ্ধ উত্তপ্ত বক্ষস্থলে শীতলতা বিরাজ করছে শুধু এই মেয়েটা বুকে মাথা রেখেছে বলে। বুকের ছাতির সাথে পুষ্পিতার মাথাটা আরও একটু চেপে ধরে। মনের বিশাল দূরত্ব কমছে কি পুষ্প? খুব সন্তর্পণে পুষ্পিতাকে বালিশে শুইয়ে দিল তানজিফ। ল্যাপটপ নিয়ে বসল কি কি অর্ডার এসেছে তা দেখার জন্য। একের পর এক অর্ডারের মেসেজ দেখে ওষ্ঠদ্বয় প্রশস্ত তার। চোখে মুখে উৎফুল্লতা ছড়িয়ে পড়ে। কাল বিলম্ব না করে নিজের পার্টনারকে ভিডিও কল করে তানজিফ। সময়ও দেখল না যে কত রাত হল। রিসিভ হতে মৃদুস্বরে চিৎকার করে উঠল সে। পুষ্পিতার কথা মনে পড়তেই সামলে নিল নিজেকে। দোস্ত অর্ডার দেখেছিস? আশিক উত্তর দিল। দোস্ত আমার তো চোখ কপালে। গতবারের চেয়ে বেশি। আল্লাহ এইবার মুখ তুলে চাইবে। কথা বলার মাঝেই ঘুমন্ত পুষ্পিতা পুনরায় তানজিফের কোমর প্যাঁচিয়ে ধরল। ল্যাপটপের মৃদু আলোতে মেয়েলি হাত দৃষ্টিগোচর হতেই মুখ টিপে হাসল আশিক। অসহায় চাহনি নিক্ষেপ করে তানজিফ। তোদের রোমাঞ্চ দেখানোর জন্য আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে। বন্ধু মানুষ বউ নিয়ে ঘুমায় আর আমি এখনো মোবাইল নিয়ে। চুপ শালা, আমি তোর মতো লুচ্চা না। আগে বউ ভালোবাসবে তারপর। অপর পাশ থেকে তানজিফের দিকে সুচালো দৃষ্টিতে নিমেষহীন চেয়ে রইল আশিক। পুষ্পিতার উপর সম্পূর্ণ অধিকার তোর। কেউ একজন ছিল কোনো এক সময় ওর জীবনে। তাই বলে নিজেকে এভাবে গুটিয়ে নিবি? মানুষের শারীরিক চাহিদা বলতেও তো কিছু একটা থাকে নাকি? আশিকের কথায় ফিচেল নীরস হাসল তানজিফ। নেত্রপাত করল ঘুমন্ত পুষ্পিতার মুখপানে। এক হাতে খুব সাবধানে আগলে নিল পুষ্পিতাকে। চাইলেই অধিকার ফলানো না, অধিকার আদায়ও করা যায়, কিন্তু অন্তর্দেশে অনুভূতির বীজ বপন করা যায় না। আমি চাই ও আসুক, আমার সাথে মিশে যাক, দুজনের মধ্যকার কোনো দূরত্ব মিটে যাক। তবে সেটা সম্পূর্ণ পুষ্পিতার ইচ্ছেও। শারীরিক চাহিদার অজুহাতে অধিকার ফলাতে গিয়ে ওর মনে নেতিবাচক কোনো ধারণা আমি দিতে চাই না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে খুব সাবধানে পুষ্পিতা ঘনকালো কেশে আলতো করে চুমু এঁকে দিল। গালে হাত দিয়ে তানজিফের কথা মনোযোগ দিয়ে শুনে গেলে আশিক। আবছায়া আলোতে পুষ্পিতার দিকে চাহনি স্থির রেখে পুনরায় বলল, আমার তো এখনো বিয়ে করার কোনো প্ল্যানিং ছিল না, শুধু মেয়েটাকে পাওয়ার জন্য শত পাগলামি। কবুল শব্দটাকে আমি খুব বিশ্বাস করি। এর অদৃশ্য এক শক্তি থাকে, যা দুই প্রান্তের দুজন মানুষকে রূপান্তর করে একজনে। অচেনা অজানা মানুষের মধ্যে তৈরি করে ভালোবাসার বন্ধন। আমি অপেক্ষায় আছি এই কবুল শব্দটার জোরে পুষ্পিতা আমার দুটো হাত ধরে বলবে, আজ থেকে আমি শুধু তোর। আকস্মিক আবারও কেঁপে উঠল পুষ্পিতার শরীর। ভয় পেয়ে গেল তানজিফ। আতঙ্ক শঙ্কা ছড়িয়ে পড়ে সারা মুখ জুড়ে। চোখের উপরের চুলগুলো সরিয়ে দেখল নেত্রপল্লব ভেজা পুষ্পিতার। অজানা আতঙ্কে বুকটা ধোক করে উঠে তানজিফের। পুষ্পি, মাথা কি বেশি যন্ত্রণা করছে? এই পুষ্পি। কোনো সারা শব্দ না পেয়ে ভীতি অভিশঙ্কা দানা বাঁধতে থাকে মনে। ভয়বিহ্বল হয়ে পড়ল সে। ওপাশ থেকে আশিকও আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। আশিক, তোর সাথে পরে কথা বলবো। আজকের অর্ডারগুলো তুই হ্যান্ডেল কর, ব্যস্ত গলায় বলল তানজিফ। পায়ের উপর থেকে ল্যাপটপ সাইডে রেখে পুষ্পিতা কে নিজের সাথে মিশিয়ে নিল সে। বন্ধ চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে দিল সযত্নে। আমি ঔষধ আনছি।
ব্যথা কমে যাবে। পুষ্পিতাকে রেখে উঠতে নিলেই তানজিফের হাত খামচে ধরল সে। কোথাও যাবি না তুই? আমাকে ফেলে কোথাও যাওয়ার দরকার নেই। আমাকে তোর বুকের সাথে মিশিয়ে রাখো। তোর বুকে অনেক উষ্ণতা, অনেক শান্তি। এই শান্তি আর কোথাও নেই। আরও কিছু বলতে চাইল পুষ্পিতা, এর আগেই গভীর ঘুমে তলিয়ে গেল। ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে তানজিফের উন্মুক্ত বুকে। কপালে চিন্তার সূক্ষ্ম রেখা স্পষ্ট তানজিফের। চিন্তিত হয়ে পুষ্পিতার কপালে হাত ঠেকাল। এতক্ষণ বুঝতে না পারলেও এখন বুঝতে পারল পুষ্পিতা গায়ে জ্বর। জ্বরের প্রকোপে ভাট বকে গেল সে। ফিচেল হাসল তানজিফ। সজ্ঞানে তোকে এসব বলেনি তানজিফ। এমন দিন আসতে অনেক দেরি। আদৌও আসবে কিনা সন্দেহ। সকালের সোনালি মিষ্টি রোদ চিকচিক করতে চোখ পিটপিটিয়ে তাকালো পুষ্পিতা। ঘুমের রেশ এখনো কাটেনি। রোদের ঝলকানিতে চোখ মেলে রাখা দায়। ভ্রু যুগল কুচকে মিটমিট করে চোখ একবার খুলছে তো আরেকবার বুঝছে। আচমকাই পুষ্পিতার চক্ষু জোড়া বড় আর স্থির হয়ে গেল। বালিশের জায়গায় তানজিফের প্রশস্ত বুক দেখে নিদ্রা উবে গেল। তানজিফ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গভীর ঘুমে নিমগ্ন। নিঃশ্বাস নিচ্ছে না সে। যদি তানজিফ জেগে যায়। লজ্জা আর ত্রপা আঁকড়ে ধরল তাকে। নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছে। তানজিফের বুক ছেড়ে আসতে চাইল কিন্তু চেয়েও পারল না। অদৃশ্য এক মোহ মায় আটকা পড়ে গেল। তানজিফের বুকে থুতনি ঠেকিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগল। খুব কাছ থেকে এই প্রথম সে তানজিফকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগে। দেয়ালঘড়ির দিকে নজর পড়তেই চোখ চড়াক গাছ পুষ্পিতার। কাটায় কাটায় ৮টা বাজে। জিভে কামড় দিয়ে লাফ দিয়ে শোয়া থেকে উঠে সে। পুষ্পিতা উঠার সাথে সাথে তানজিফও বসে পড়ে। আহাম্মকের মতো পুষ্পিতার দিকে তাকিয়ে রইল। কি হচ্ছে না হচ্ছে কিছুই মস্তিষ্ক বুঝতে পারছে না। বুকে জ্বালা করতেই উন্মুক্ত বুকে নেত্রপাত করল সে। পুষ্পিতার নখের আঁচড়ে চামড়া ছিলে গিয়েছে অনেকখানি। নাকমুখ কুচকে সামনের দিক তাকাতেই দেখল পুষ্পিতার ছায়াটুকুও নেই। পরোটা বাজছেন সুমনা এহমাদ। ডিম পোচ করার ফ্রিজ থেকে ডিম বার করতেই সামনে এসে পুষ্পিতা দাঁড়াল। এক কানে ধরে চোখ খিচে বন্ধ করে অপরাধীর স্বরে বলল, সরি সরি মামনি। কিভাবে এত বেলা হয়ে গেল একেবারেই টের পাইনি। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। এসব করেই মন গলাও। চমৎকার হেসে আফসানা হককে কিছু বলার আগেই পিছনে এসে দাঁড়ায় তানজিফ। এত তিরিং বিরিং করিস কেন? দেখি চেক করতে দে। তানজিফের উন্মুক্ত বুকে সদ্য দেওয়া আঁচড়ের দাগ দৃষ্টিগোচর হতেই মুখ ঘুরিয়ে নিলেন সুমনা এহমাদ। ব্যস্ত ভঙ্গিতে বললেন, তোর বাবাকে ডেকে নিয়ে আসি। একটু পরে অফিসের সময় হয়েছে বলে চিৎকার করবে। দ্রুত পায়ে স্থান ত্যাগ করেন তিনি। পুষ্পিতার কপালে হাত দিয়ে দেখল জ্বর আছে কিনা। তাপমাত্রা স্বাভাবিক মনে হতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তানজিফ। সারারাত জ্বালিয়ে মারলি আমাকে। নিজের সাথে মিশিয়ে রাখো। একদম ছাড়বি না আমায়। কপাল কুঞ্চিত করে তানজিফের দিকে তাকিয়ে আছে পুষ্পিতা। কথার আগামাথা কিছু বুঝতে পারল না। মানে? তপ্ত শ্বাস ছাড়ল তানজিফ। না কিছু না। রাতে জ্বর এসেছিল তোর, এখন আর নেই। আর দাঁড়ালো না তানজিফ। রুমের দিকে পা বাড়ায়। চুলোর পাশে রাখা 4টে ডিম হাত নিল পুষ্পিতা। একটা ডিম পোচ করা হয়ে গেলে আরেকটা ফ্রিপ্যানে দেওয়ার জন্য উদ্বুদ্ধ হতেই তার হাত থেকে ছু মেরে ডিমটা নিয়ে যান সুমনা এহমাদ। অন্যদিকে তাকিয়ে বলেন, যা গোসল করে আয়। সুমনা এহমাদের কথায় তাজ্জব বনে গেল পুষ্পিতা। বোকার মতো চেয়ে রইল। কি বললাম, শুনতে পাসনি? যা গোসল করে আয়। এই সকালবেলা অকারণে গোসল কেন করব?
এত কিছু বলতে পারবো না। গোসল করে তারপর খাবি। ঠান্ডা পানির ছাট লাগতেই আরো জ্বলতে থাকে তানজিফের বুক। নুয়ে বুকে ফু দিতে লাগল। তোর আবার কি হলো? ভয় চমকে উঠে তানজিফ। থুথু দিল বুকে। নিজে নখ দিয়ে করে এখন নিজেই জিজ্ঞেস করছিস? আমি আবার কখন করলাম? তানজিফ রোগর গলায় বলল। সকালে। রাক্ষসী নখ কাটবি তুই? সুমনা এহমাদের গোসল করার কথাটা মাথায় আসতেই তড়িৎ গতিতে প্রশ্ন করল। তুই কি খালি গায়ে নিচে গিয়েছিলি? মাথা নাড়ে তানজিফ। গোসলের রহস্য এতক্ষণে উদ্ঘাটন করতে পারল পুষ্পিতা। লজ্জা ফুটে উঠল তার আনন্দ জুড়ে। জিভে কামড় মনে মনে বলল, ইস, জীবনে কিছু না করেও আজ এত বড় লজ্জার মুখোমুখি হলাম। গুটি গুটি পায়ে দিনগুলো বছরে রূপ নেয়। শরীরে দানা বাঁধে বার্ধক্য। মানুষ ধাবিত হয় মৃত্যুর দিকে। বিবাহিত জীবনের একটা বছর গত হয়ে গেল তানজিফ আর পুষ্পিতার। তবে দুজনের মাঝে দূরত্ব বিলীন হতে গিয়েও হচ্ছে না। কোথাও যেন মিষ্টি সম্পর্কটা গিয়ে থমকে দাঁড়িয়েছে। আজ পুষ্পিতার ভীষণ ইচ্ছে করছে শাড়ি পরতে। কালো রঙের জামদানি শাড়িটা খুঁজে পাচ্ছে না। পুরো আলমারি উলটপালট করে ফেলেছে। রাগে আলমারি থেকে সব জামা কাপড় সারা রুমে ছুঁড়তে থাকে। আকস্মাৎ ছোট্ট একটা বক্স পায়ে পড়তেই তার মেজাজ আসমান ছুঁল। মনে মনে ভর্ৎসনা করে বক্সটা হাতে নিল। ভ্রু যুগল কুঁচকে গেল তার। বক্সটা খুলে বুকের ভেতরটা ধোঁক করে উঠল। লজ্জায় আর্স্ট পুষ্পিতা। মায়ানের দিকে চোখ তুলে তাকাতে পারছে না। দেখি হাতটা বাড়ান। মায়ানের কথায় চমকে উঠল সে। আর্স্ট স্বরে বলল, জি, হাতটা বাড়াতে বলছি। অনড় রইল পুষ্পিতা। পুষ্পিতার কোনো ভাবাবেগ না দেখে নিজেই পুষ্পিতার হাতটা ধরে। কেঁপে উঠল পুষ্পিতার সমস্ত কায়া। বক্স থেকে ঘড়িটা বের করে পুষ্পিতার হাতে পরিয়ে দিল। চোখে চোখ রেখে অনুভূতি মিশ্রিত নরম স্বরে বলল, আজ এই মুহূর্ত হতে 24 ঘন্টার মধ্যে কিছু সময় আমার, শুধুই আমার। এই ঘড়িটা আপনাকে তাই মনে করিয়ে দিবে। কমদামি হতে পারে, অবহেলায় ঘড়িটাকে ফেলে রাখবেন না কখনো। একজনের ভালোবাসা মিশে আছে এটাতে। পুরনো মিষ্টি স্মৃতি মানসপটে ভাসতেই নির্জীব হাসল পুষ্পিতা। ঘড়িটার দিকে তাকিয়ে নীরস গলায় বলল, ভালোবাসা থাকলে কখনো এভাবে ছেড়ে যেতে পারতেন না মায়ান। আপনি আমাকে কখনো ভালোই বাসেননি। যা ছিল চোখের মায়া, যা চোখের আড়াল হলেই মিলিয়ে যায় হাওয়ায়। আপনিও আমার কোথাও নেই মায়ান। মন থেকে আপনার অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে অনেক আগে। অন্য কেউ সেই জায়গাটাকে একটু একটু করে নিজের করে নিচ্ছে। কোনো শূন্যস্থান অপূর্ণ থাকে না। কেউ না কেউ ঠিকই পূরণ করে দেয়। ঘড়িটা হাতে নিয়ে থমথমে বোধশূন্য হয়ে বিছানায় বসে রইল পুষ্পিতা। মিষ্টি স্মৃতিগুলো আজ তিক্ত, বিষাক্ত। যত মনে পড়ে তত মনটা বিষাদে ভরে যায়। কি যে পাগলামি করিস না তুই পুষ্পিতা। ছড়ানো ছিটানো কিছু জামাকাপড় হাতে নিয়ে বলল তানজিফ। পুষ্পিতাকে এমন চুপচাপ নীরব দেখে কপালে চিন্তার ভাঁজ পড়ে তার। দুপা এগিয়ে পুষ্পিতার সামনে এসে দাঁড়ায়। পুষ্পিতা তখনও অন্যমনস্ক। কাঁধে হাত রাখতেই আটকে উঠল সে। তুই ঠিক আছিস? আর হাতে মায়ানের দেওয়া ঘড়ি। চমৎকৃত হল তানজিফ। চাহনি নিক্ষেপ করল চোখের দিকে। শুষ্ক মুখশ্রী, ভেজা আখি পল্লব। আর কিছু বলার সাহস পেল না সে। বুকটা ভার হয়ে আসছে তার। এলোমেলো কাপড়গুলো একে একে ভাঁজ করে রাখল আলমারিতে। কালো জামদানি শাড়িটা পরিধান করে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত পুষ্পিতা। শাড়িটা তানজিফের ইনকামের টাকায় কেনা। প্রথম ইনকাম।
ভাবা স্বামী প্রথম উপার্জনে কেনা উপহার, অন্যরকম এক প্রশান্তি। সেজন্য শাড়িটাকে হন্যে হয়ে খুঁজেছিল সে। গুটি গুটি পায়ে রান্নাঘরে এসে দাঁড়াল সে। সুমনা এহমাদ মাংসের পাতিল চুলো থেকে নামিয়ে রাখলেন। যা পায়েস রান্না কর। এক গাল হেসে এক হাঁড়ি দুধ চুলোয় চাপিয়ে দিল। দুধ ফুটতেই আধভাঙ্গা চালগুলো দিয়ে দিল তাতে। তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে পুষ্পিতা। রুমে চল, পায়েস বসিয়েছি। 1 সেকেন্ডের জন্য কোথাও গেলে দুধ উতলে পড়ে যাবে, এখানেই বল কি দরকারি কথা। আজকের এই বিশেষ দিনে তোকে সারা জীবনের জন্য মুক্ত করে দিতে চাই। চুলোর আঁচ কমিয়ে এক ভ্রু উঁচিয়ে তানজিফের অভিমুখে বিকীর্ণ করে সুচালো আর তীক্ষ্ণ চাহনি। আমার সবটা জুড়ে তুই থাকলেও তোর কোথাও আমি নেই। হয়তো কখনো জায়গা করেও নিতে পারবো না। এতগুলো বছরেও তোর মনে জায়গা করে নিতে পারলাম না। আমার মতো অভাগা কজন আছে বল? তোর মাঝে এখনো মায়ান মিশে আছে। তার মায়া জড়িয়ে আছে তোকে আষ্টে পৃষ্ঠে। এই মায়া আমি আমার ভালোবাসা দিয়ে কাটাতে পারবো না। তুই চলে যা। তুই যত আমার চোখের সামনে থাকবি তত আমার আকাঙ্ক্ষা বাড়বে। তানজিফের অনর্গল বলা এক একটা বাচ্চ শুনে গেল পুষ্পিতা। বহু কষ্টে সে হজম করছে এসব লজিকলেস কথাবার্তা। দাঁতে দাঁত চেপে রাগে শাড়ি খামচে ধরল। রাগে ক্ষোভে গাড়িরি করছে শরীর। কি লাভ বল এমন একটা সম্পর্কে বাধা থেকে? তার চেয়ে ভালো আলাদা হয়ে যাই। নামেমাত্র সম্পর্ক কেবল যন্ত্রণা বাড়ায়, ভালোবাসা পাওয়ার চাহিদা বাড়ায়, অনুভূতি প্রখর হয়। আমি তোদের মাঝে তৃতীয় ব্যক্তি। তুই আমার কখনো ছিলি না পুষ্প। কবুল বলেও আমি তোকে পাইনি। তোর কেন মনে হলো মায়ান এখনো আমার সাথে জড়িয়ে আছে? অত্যন্ত স্বাভাবিক গলায় প্রশ্ন করল পুষ্পিতা। চুলোর আঁচ সম্পূর্ণ বাড়িয়ে নিমেষহীন ফুটন্ত দুধের দিকে চেয়ে রইল। মায়ানের দেওয়া উপহার পেয়ে তোর চোখে মুখে আমি যেই হাহাকার দেখেছি তাই সব প্রমাণ করে। তুই মায়ানকে বিয়ে করে নে। আমি মায়ানকে বলবো যে আমাদের মাঝে কোনো রকম স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না। সবটাই বন্ধুত্ব আর অভিনয় ছিল। আমাদের মনের দূরত্ব কমেনি কোনো কালেই। দুধ উতলে চুলো নিভে গেল। দুধের পোড়া গন্ধ নাকে আসলো তীব্রভাবে। পুষ্পিতা ঠাস করে চুলো বন্ধ করল। দাঁতে দাঁত পিষল। বাহ, বেশ ভালো সিদ্ধান্ত। তা কবে আমাকে মায়ানের হাতে তুলে দিবি? এমন একটা সুযোগের আশায় তো ছিলাম আমি। যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। কান্না দলা পাকিয়ে গেল গলায়। নিজের দুর্বলতা দেখাতে চায় না তানজিফ। পুষ্পিতা কত অবলীলায় বলে দিল, এই সুযোগের আশায় ছিল। ঘন ঘন পলক ফেলে চোখের পানি আড়াল করার চেষ্টা চালায় সে। সফলও হল। তোর আর আমার বিচ্ছেদ হয়ে গেলেই। সহ্য আর ধৈর্যের মাত্রা অতিক্রম করল পুষ্পিতা। এসব গা ঝালানো কথা আর নিতে পারল না সে। ঠাস করে পায়েসের হাড়ি উল্টে ফেলে দিল মেঝেতে। ছিটকে পায়ে এসেও পড়ল পুষ্পিতার। কোনো প্রতিক্রিয়া দেখাল। মেজাজের উত্তাপের কাছে এই উত্তাপ কিছুই না। এহেম কাণ্ডে হতবিহব্বল হয়ে গেল তানজিফ। হতভম্ব হয়েছে রইল পুষ্পিতার মুখে পানে। পুষ্পিতা ধূপধাপ পা ফেলে তানজিফের মুখোমুখি দাঁড়াল। এগুলো পরিষ্কার করে তারপর রুমে আসবি। কয়েক পা এগিয়ে গিয়ে আবারও ফিরে এলো। ওহ ধন্যবাদ, আমার এত বড় উপকার করার জন্য। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। গটগটিয়ে রুমের দিকে অগ্রসর হতেই হন্তদন্ত হয়ে এলেন সুমনা এহমাদ। আতঙ্কিত গলায়, পায়ে ফেলে দিয়েছিস পায়েস? আমি আগেই বলেছি দরকার নেই, আমি রান্না করব। শুনলি না আমার কথা? তা শুনবি কেন? আমি কে?
পুষ্পিতাকে ড্রয়িং রুমে আর তানজিফকে রান্নাঘর দোরগোড়ায় দেখে দ্রুত কদমে সেদিকে গেলেন। নিশ্চয়ই তুই ফেলেছিস? মেয়েটা কত শখ করে বলেছিল পায়েস রান্না করবে। পায়ে পড়েছে? কারো কিছু হয়নি মামনি। আসলে আমার ভাগ্য খারাপ। এগুলো তোমার ছেলে পরিষ্কার। তুমি হাত লাগাবে তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। থমথমে মুখে কথাগুলো বলে রুমে চলে গেল। সুমনা এহমাদ বুঝলেন দুজনের মনমালিন্য হয়েছে। কৌতূহল মনে কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলেন না। শাশুড়ি হয়ে স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো দৃষ্টিকটু। তপ্ত শ্বাস ফেলেন। রান্নাঘরে উকি দিয়ে দেখলেন আধ সিদ্ধ চাল আর দুধে মাখামাখি মেঝে। পুষ্পিতার স্বাভাবিকের মাঝে অস্বাভাবিক আচরণ দেখে তাজ্জব বনে গেল তানজিফ। স্তব্ধ বিমূঢ় চোখে চেয়ে রইল পুষ্পিতার যাওয়ার পানে। পুষ্পিতা এমন আচরণ কি হিসেবে গ্রহণ করবে বুঝে উঠতে পারছে না। ঠান্ডা মাথায় নিজের রাগ জাহির করে গেল মেয়েটা। পুষ্পিতার এই জেদ কি সুখকর কি কিছু? লাগেজ টানতে টানতে নিচে এলো পুষ্পিতা। কঠিন গম্ভীর মুখ। ড্রয়িং রুমের মাঝটায় এসে দাঁড়ায়। রান্নাঘর থেকে মাত্রই বের হল তানজিফ। লাগেজ সমেত পুষ্পিতাকে দেখে বাকরুদ্ধ হয়ে গেল। পুষ্পিতা গলা উঁচিয়ে ডাকল সুমনা এহমাদকে। ব্যস্ত পায়ে কক্ষ হতে বেরিয়ে এলেন তিনি। পুষ্পিতার মতিগতি ভালো ঠেকল না উনার কাছে। বিশাল আকারের লাগেজ নজরে আসতেই তিনি ব্যতিব্যস্ত গলায় প্রশ্ন করেন, এই রাত্তিরে ব্যাগপত্তর গুছিয়ে কোথায় যাচ্ছিস? তানজিফের দিকে কঠিন অক্ষপাত করে পুষ্পিতা। দাঁতে দাঁত পিষে রুক্ষ খড়খড়ে স্বরে বলে, বাবা বাড়ি। সারা জীবনের জন্য? কি সব অলক্ষণে কথাবার্তা। গেলে বাড়াতে যাবি? সারা জীবনের জন্য যাবি কেন? তোমার ছেলে যেমন আমাকে পাগল পাগল হয়ে সবার মাথা নষ্ট করে বিয়ে করেছে, তেমনি বছর ঘুরতেই সব ভালোবাসা উবে গিয়েছে। এখন আর আমাকে ভালো লাগে না। তাই বলেছে আমি যেন বাড়ি ছেড়ে চলে যাই। ভ্রু যুগল কুঁচকে গেল সুমনা এহমাদের। পুষ্পিতা ঠিক বলছে তানজিফ? কথা বলার জন্য একটু সুযোগ পেতেই হাত ছাড়া করতে চাইল না তানজিফ। আমি তো এজন্য বলিনি। তুই ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিস কিনা? মাথা নুইয়ে ফেলে তানজিফ। তানজিফকে কয়েকটা কঠিন কথা বলতে গিয়েও বললেন না তিনি। পুষ্পিতার কাছে এগিয়ে গেলেন। পুষ্পিতার দুটো মুঠোবন্দি করে আদুরে স্বরে বললেন, ও বলেছে বলে চলে যেতে হবে নাকি? বাড়িটা ওর। ও বানিয়েছে। এটা তোর বাড়ি। তুই থাকবি না কে থাকবে? যার হাত ধরে এ বাড়িতে এসেছি সে বলেছে চলে যাওয়ার কথা। হাজারটা অজুহাত দেখালেও আমি থাকব না। তোমার ছেলের যাকে চোখে ধরেছে, যেখানে তার মন আটকেছে তাকেই বিয়ে করতে বলো। নিজের হাত দুটো ছাড়িয়ে সদর দরজার পানে পা বাড়ায় সে। তানজিফ কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। সে ভেবেছিল কি ঘটনা পুরো হয়ে গেল উল্টো। নির্বোধ বোকার মতো চেয়ে রইল। সুমনা এহমাদ কি করবেন কিছু বুঝতে পারছেন না। তাজওয়ার নৌসাদও এখনো ফিরেননি। দ্রুত পায়ে তানজিফের কাছে গেলেন। মৌচাকে ঢিল ছুঁড়তে মজা লাগে কিন্তু সামলানোর ক্ষমতা নেই। মেয়েটাকে আটকা না হয় পিছু পিছু যা। সুমনা এহমাদের কথায় পা থেমে গেল পুষ্পিতার। কেউ আমার পিছু পিছু এলে গাড়ির নিচে মাথা নিতে আমি দুবার ভাবব না। সারা জীবনের মতো সবাইকে মুক্ত করে দিয়ে যাব। কলিং বেল চাপার সাথে সাথে খুলে গেল দরজা। আফসানা হক যেন কলিং বেল বাজার অপেক্ষায় ছিলেন। ছেলেটার সাথে কি নিয়ে ঠুকাঠুকি লেগেছিস? চৈকাঠ মারাতেই পা থেমে গেল পুষ্পিতার। দরজার বাইরেই দাঁড়িয়ে গেল। মামুনি নিশ্চয়ই বলেছে? আবার আমাকে জিজ্ঞেস করছো কেন? মেয়েদের এত জেদ ভালো না। ও বাড়ি ছেড়ে এ বাড়িতে এসেছি।
এখন এ বাড়ি ছেড়ে কোথায় যাব নিজেও জানি না। ফিরে গেলে কিন্তু সারা জীবনেও খুঁজে পাবে না। দরজা সরে দাঁড়ালেন তিনি। পুষ্পিতা লাগেজ ঠেলতে ঠেলতে ভেতরে গেল। দরজা আটকে চাপা স্বরে বললেন, রাতের বেলা কাউকে সাথে না নিয়ে চলে এলি। রাস্তায় কোনো বিপদ হলে? দিনকাল এমনি ভালো না। বিপদ হয়নি তো? শুন মা, মেয়েরা জেদ সব সময় করে না। কিছু কিছু কথা শুনলে মনের সুপ্ত জেদটাকে আর দমিয়ে রাখা যায় না। মোবাইল সুইচ অফ করে রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছে পুষ্পিতা। তানজিফের কথাগুলো মনে পড়লেই মাথার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকে দিতে। যদি রাগটা একটু কমে। ওই ঘড়ি কবে সে ও বাড়িতে নিল সেটাই মনে করতে পারছে। ধীরে ধীরে রাগটা গিয়ে জমা হচ্ছে মায়ানের উপর। ক্ষণিকের ভালো লাগা এখন যত যন্ত্রণা আর অশান্তির কারণ। এই একটা মানুষ তার জীবনটাকে উলটপালট করে দিল। দরজায় করাঘাতে চমকে উঠল সে। বাইরে থেকে আফসানা হক ডেকে চলেছেন। একদম বিরক্ত করবে না মা। মন মেজাজ এমনিতে ভালো নেই। ও বাড়িতে থেকে ফোন করেছে। বলে দাও আমি এসে গিয়েছি। বলেছি বিশ্বাস করছে না। তোর সাথে কথা বলতে চায়। রাগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে দিল পুষ্পিতা। আফসানা হকের হাত থেকে মোবাইল ছু মেরে নিয়ে ঠাস করে দরজা আটকে দিল। মোবাইল কানে ঠেকাল। ফুস ফুস শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই তানজিফ নত স্বরে বলল, সরি। নির্বাক রইল পুষ্পিতা। তানজিফের সাথে কথা বলার বিন্দুমাত্র স্পৃহা তার নেই। আজকের এই সুন্দর দিনে তার মেজাজ বিগড়ে যাওয়ার একমাত্র কারণ এই ছেলেটা। আসলেই তুই উনার দেওয়া উপহারটা হাতে কাঁদছিলি তো তাই? তাই তুই তোর মনগড়া কাহিনী বানিয়ে নিলি। ভেবে নিলি আমি এখনো মায়ানের জন্য দিওয়ানা। পাগল হয়ে আছি উনাকে পাওয়ার জন্য। তাই তো। নিস্তব্ধ রইল তানজিফ। এখন কিছু বললে পুষ্পিতা আরও রেগে যাবে। শুন তানজিফ, আমার চোখ বেয়ে যত ফোঁটা পানি গড়িয়ে পড়েছে আর যত সেকেন্ড ব্যয় করে আমি এ বাসায় এসেছি সব কড়াই গণ্ডায় হিসেব করে রেখেছি। সবকিছুর শোধ আমি তুলব। পরপুরুষের হাতে বউকে তুলে দেওয়ার তোর বড্ড শখ না? আমি পুষ্পিতা দেখে নিব তোর সহ্য ক্ষমতা ঠিক কতটুকু। আচ্ছা শোধ তুলিস। তোর পায়ে হয়তো গরম পায়েস পড়েছে। বার্ন মলম লাগিয়েছিস? মনের ভেতর যে জ্বলন শুরু হয়েছে সেই জ্বলন সহ্য করতে গিয়ে বাহ্যিকটা টের পায়নি। তানজিফকে আর কিছু বলতে দিল না। তার আগেই কল কেটে দিল। ধূপধাপ পা ফেলে মা বাবার কক্ষের দিকে গেল সে। শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আফসানা হক আর আসহাব শেখ। মায়ের হাতে মোবাইল দিয়ে তেজি কণ্ঠে বলল, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে একদম নাক গলাবে না কেউ। তুই ভুল করলেও আমরা চুপচাপ থাকব? চোখ রাঙিয়ে বললেন আফসানা হক। হ্যাঁ, থাকবে। সহজ সরল স্বীকারোক্তি পুষ্পিতার। বলে আর দাঁড়াল না সে। দ্রুত পায়ে বেরিয়ে এলো কক্ষ হতে। তুমি তোমার মেয়েকে কিছু বলবে না? মশারি গুজছিলেন আসহাব শেখ। স্ত্রীর কথায় শির উঁচিয়ে চাইলেন। কি বলবো? আফসানা হক আঙুল দিয়ে নিজের মাথার দিকে ইশারা করলেন। আমার মাথা বলবে আমার মাথা। আচ্ছা, তোমার মাথা। দেখো, বাজে বকে আমার মেজাজ খারাপ করবে না। স্ত্রীর কথায় তপ্ত শ্বাস ছাড়লেন আসহাব শেখ। মশারির ভেতর থেকে বেরিয়ে এলেন তিনি। একটু আগে পুষ্পিতা কি বলে গেল? যেন ওদের দুজনের ব্যাপারে যেন নাক না গলাই। ছেড়ে দাও না ওদের। নিজেদের ব্যাপার নিজেরা সামলাক। স্বামী স্ত্রীর মাঝে মনমালিন্য হয়, আবার ভাবও হয়। নিজেদের ব্যাপার নিজেরা মিটিয়ে নিবে। আমরা সবাই মিলে ঘাটাঘাটি করলে খুব খারাপ পর্যায়ে চলে যাবে।
তুমি যেমনটা ভাবছ তেমনটা নাও হতে পারে। একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করি আফসানা। এক এক স্টুডেন্ট এক এক রকম, এক এক টিচার এক এক রকম। মাথা ঠান্ডা সবকিছুর সিদ্ধান্ত নেওয়া লাগে। রাগের মাথায় মানুষ সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। আমি কিছু জিজ্ঞেস করলাম, রাগ দেখালাম, এতে ও ভুল কিছু করে বসলে? রুমের দরজাটা আটকে আসলেন আশহাব শেখ। স্ত্রীর সম্মুখে দাঁড়িয়ে পুনরায় বললেন, মাথা ঠান্ডা হলে দেখবে নিজে এসেই সব বলবে। তোমার আর আমার মাঝে কি কখনো ঝগড়া হতো না বলো? আমরা কি কেউ কাউকে ছেড়ে গিয়েছি? এগুলো নিয়ে বাড়াবাড়ি করলে দুই পরিবারের মিষ্টি সম্পর্কটা তিক্ততায় রূপ নিবে। আশহাব শেখের বলা প্রতিটা কথা ঠান্ডা মস্তিষ্কে ভাবলেন আফসানা হক। সহসা উৎকণ্ঠিত স্বরে বললেন, মেয়েটা না খেয়ে এসেছে, এখানেও কিছু খায়নি, এখন ডাকলে আরও রেগে যাবে। মাথা ঠান্ডা যখন খিদে অনুভব হবে তখন ঠিক খেয়ে নিবে। বাসায় থমথমে পরিবেশ। তাজওয়ার নৌশাদ বাইরে থেকে এসে পোশাকও ছাড়ার সময় পেলেন না। চড়া মেজাজ ওনার। সারাদিন পরিশ্রমের পরে বাসায় এসে এমন খবর পেলে কার মাথা ঠিক থাকে? অপরাধীর মতো নত মস্তকে দাঁড়িয়ে আছে তানজিফ। বিয়েটাকে তোমার ছেলেখেলা মনে হয়? মাথা উঁচু করার সাহস পেল না তানজিফ। আমি তোমাকে প্রশ্ন করেছি তানজিফ। গর্জে উঠলেন তাজওয়ার নৌশাদ। কেঁপে উঠল তিতির। ভয় সুমনা এহমাদ আঁচল চেপে ধরল। এর আগে বাবাকে এত রাগতে সে কখনো দেখেনি। বিয়ের আগে বলেছি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। এটা বিয়ে কোনো ছেলেখেলা নয়। যে চাইলাম আর বিয়ে করলাম, আবার চাইলাম ছেড়ে দিলাম। প্রতিটা মানুষকে দৌড়ের ওপরে রেখে বিয়ে করেছ। বছর ঘুরতেই মেয়েটাকে বাড়ি থেকে চলে যাওয়ার সাহস পাও কোথা থেকে? এই সাহস কে দিল তোমায়? উষ্ম শ্বাস ছাড়লেন তিনি। পুনরায় বললেন, মেয়েটাকে কিভাবে বাড়িতে ফিরিয়ে আনবে তুমি জানো, কিন্তু আমার পুত্রবধূ যেন এই বাড়িতে ফিরে আসে। নিজের রুমের দিকে এগিয়ে তিনি। আজ তোদের বিবাহবার্ষিকী। সেজন্য মেয়েটা কত উৎফুল্ল ছিল। কত শখ করে এসে বলেছিল, মামুনি আজকের দিনটার হয়তো তোমার ছেলে ভুলে গিয়েছে কাজে চাপে। চলো না ছোটখাটো আয়োজন করে ওকে সারপ্রাইজ দেই। উল্টো নিজে সারপ্রাইজ পেয়েছে। মায়ের কথায় ফুস করে নিঃশ্বাস ছাড়ল তানজিফ। রুমে এসে রাগে গিজগিজ করছে তানজিফ। একবার রুমের এ মাথায় যাচ্ছে তো আরেকবার রুমের ওই মাথায়। আপনমনে বিড়বিড় করতে লাগল, বিয়ের আগে আমাকে আলটিমেটাম দিল 7 দিনের। শুন তানজিফ, তোকে 7 দিন সময় দিলাম। 7 দিনের মাঝে বিয়ে করলে আমি তোর না হয় আর কখনো পাবি না। লাজ শরমের মাথা খেয়ে নিজের বিয়ের কথা নিজেই গিয়ে বললাম বাপের কাছে। এতগুলো দিন বাদে প্রাক্তনের উপহার হাতে নিয়ে বসে বসে কাঁদবে। আমি কিছু বললাম অমনি সমস্ত দোষ আমার। কেউ জিজ্ঞেস করলে কিছু বলতেও পারি না, উল্টো ঝাড়ি খেতে হয়। এসব কথা বলা যায় কাউকে? কি বলবো? আমার বউ তার প্রাক্তনের জন্য কাঁদে। আমি যখন বললাম কথাগুলো তখন তো কিছু বলতে পারতি না, উল্টো সব ছেড়ে ছুড়ে বাপের বাড়ি চলে গেল। আশ্চর্য। স্থির হয়ে খাটে বসল সে। শহরের প্রতিটা কোনায় কোনায় সাইনবোর্ড লাগানো উচিত। সেখানে বড় বড় অক্ষরে লেখা দরকার, হে পুরুষজাতি, তোমরা তোমাদের জীবনের সমস্ত সুখ বিয়ের আগেই ভোগ করে নাও। কেনন বিয়ের পর সকল সুখ শান্তি স্ত্রীরা হরণ করে নেয়। মায়ের কথাটা মনে পড়তেই প্রশস্ত হাসল সে। আসলেই তার মনে ছিল না তার জীবনের স্মরণীয় দিনটার কথা। এই তো পুষ্পিতার জন্য সেদিনও কত পাগলামি করল। এর মাঝে একটা বছর শেষ। ভাবতেই অবাক লাগে। পুষ্পিতার জন্য বরাদ্দকৃত জায়গাটার দিকে তাকায় তানজিফ।
গেলি তো গেলি, আমার নিদ্রা সঙ্গে করে নিয়ে গেলি। দুচোখের পাতা যে আর আজ এক হবে না। ভোরের আলো চারিদিকে ফুটতে শুরু করেছে। সারারাত মাথার অসহ্য যন্ত্রণার পরে মাত্রই চোখে ঘুম নেমেছিল পুষ্পিতার। কলিং বেলের অসহ্যকর শব্দে ঘুম হালকা হয়ে গেল, সাথে বিগড়ে গেল মেজাজও। ঘুমে ঢুলতে ঢুলতে দরজা খুলতেই ঘুম উবে গেল পুষ্পিতার। উস্কোখুস্কো চুল আর ফোলা ফোলা চোখমুখ নিয়ে হাজির তানজিফ। পরনে কালকের পোশাক আশাক। মুখের উপর দরজা বন্ধ করে দিল পুষ্পিতা। দাঁড়িয়ে রইল দরজার কাছেই। তানজিফ একের পর এক কলিং বেল চেপেই গেল। সহ্য করতে না পেরে আবারও দরজা খুলে সে। দেখ, এটা ভদ্রলোকের এলাকা। সাত সকালে কোনো প্রকার সিন ক্রিয়েট করবি না। আমার বাবার একটা সম্মান আছে। হামি দিতে দিতে রুম থেকে বেরিয়ে এলেন আফসানা হক। পুষ্পিতাকে জিজ্ঞেস করলেন, এতবার কলিং বেল বাজায় কে? কে এসেছে পুষ্পিতা? দরজার পাশ ঘেঁষে দাঁড়াতেই দৃষ্টিগোচর হল তানজিফের অসহায় চেহারা। পুষ্পিতাকে ধমকে উঠলেন তিনি, ছেলেটাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ওকে যে ভেতরে ঢুকতে দিব? আমার বান্ধবীর ছেলে। দাঁতে দাঁত পিষে মায়ের পানে চাইল পুষ্পিতা। দরজা ছেড়ে দূরে গিয়ে দাঁড়াল। তানজিফ বাসার ভেতরে ঢুকতে পেরে রাজ্য জয়ের হাসি দিল। গা জ্বলে উঠে পুষ্পিতার। নিজের রুমে যেতে যেতে বলল, বান্ধবীর ছেলেকে বান্ধবীর ছেলের মতো ট্রিট করবে, একদম জামাই আদর করবে না। আর তোমার ওই বান্ধবীর সোকোল্ড ছেলে যেন আমার রুমের চারপাশে ঘুরঘুর না করে, আমাকে যেন ডাকাডাকি না করে। খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোকে বলে আমি আমার জামাইকে আপ্যায়ন করব? সকাল 10টা। আশহাব শেখ বেরিয়ে গিয়েছেন অনেকক্ষণ। ফারদিনু স্কুলে। অবলা শিশুর মতো সেই কখন থেকে সোফায় বসে আছে তানজিফ। নাস্তাও করেনি। আফসানা হক তানজিফের দিকে তাকাচ্ছে। একটু বাদে বাদে মাথায় শৈশবের মতো দুষ্টু বুদ্ধি আসতেই রান্নাঘরের দিকে গেলেন। কন্টেইনার থেকে গোটা শুকনো মরিচগুলো বের করলেন। তানজিফের সামনে গিয়ে বললেন, মরিচগুলো কেমন নেতিয়ে পড়েছে। ছাদে গিয়ে একটু রোদ দিয়ে আসি। ভেতর থেকে দরজাটা আটকে দিত। আমার আসতে দেরি হবে। পুরো বাসায় কেউ নেই তানজিফ আর পুষ্পিতা ছাড়া। ফাঁকা ঢুক গিলে গুটি গুটি পুষ্পিতার রুমের সামনে এসে দাঁড়ায়। শান্ত স্বরে ডাকল পুষ্পিতাকে। সাড়া দিল না। আরও একবার ডাকতেই চেঁচিয়ে উঠল পুষ্পিতা। এই সমস্যা কি? শুষ্ক অধর যুগল জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল তানজিফ। আমি সারারাত ঘুমোতে পারিনি। তো আমি কি করব? আমি তোকে নিষেধ করেছি নাকি তোর চোখে ধরে রেখেছি? নাকি ঘুমোশালা এটা? বিছানার বা পাশ আর বুকের বা পাশ দুটোই তো খালি। ঘুম আসবে কি করে? একেবারে চুপসে গেল পুষ্পিতা। কি উত্তর দিবে ভেবে পেল না। খুল না দরজাটা। খুলব না। বাড়ি চলে যা। মানুষের হায়াতমুতের কথা বলা যায় না। তোর আর আমার যদি আর কখনো দেখা না হয়। অন্তঃস্থলে ছ্যাঁত করে উঠল পুষ্পিতার। এমনটা ভাবতেও যে তার ভীষণ কষ্ট হয়। খট করে দরজা খুলে গেল। তানজিফ এমনটা না বললে পুষ্পিতা কখনো দরজা খুলবে না। তাই কাল বিলম্ব না করে দ্রুত রুমে ঢুকে দরজা আটকে দিল। নিজের বলিষ্ঠ হাতের বাহুডোরে আবদ্ধ করে নিল নিজের প্রিয়তমাকে। নিজের হাতের সমস্ত শক্তি দিয়ে তানজিফকে ধাক্কাতে লাগল পুষ্পিতা। তানজিফ তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ছাড় আমাকে। একদম ছুবি না আমায়। তোর কোনো অধিকার নেই আমাকে ছোঁয়ার। এক পর্যায়ে না পেরে একবারে নিশ্চুপ হয়ে গেল পুষ্পিতা। তবুও তানজিফ ছাড়ল না। কানের কাছে ফিসফিস করে বলল, উহু। ছাড়ব কেন?
একদম ছাড়ব না। এই মানুষটার উপর সমস্ত অধিকার তো আমারই। ভালোবাসি তো ভীষণ। চলবে।